প্রিয় সুধীজন এবং দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এস মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমার আজকের কথা বলার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তারপরও আগামীকাল ঈদুল আজহা। এই পবিত্র ঈদুল আজহার কুরবানির ঈদ আপনারা সুন্দর এবং সুস্থভাবে পরিপালন করুন। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন। আমি শুধুমাত্র একটি কথাই সব গার্জেনদেরকে বলবো, একটি কথা। এটার অনেক ব্যাখ্যা আমি এখন দিতে পারবো না, তবে শুধুমাত্র এইটুকু কথা বলবো যে কুরবানি আমাদের আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভের একটা মাধ্যম। তবে এই কুরবানির সময় আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যেন ছোট ছোট ছেলেমেয়েরা কুরবানি বা জবাই করার সময় তারা যেন কাছে না থাকে। এই বিষয়টি আপনারা একটু মনোযোগ দিবেন। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা ভালোভাবে ঈদুল আজহা পরিপালন করুন। আমার আজকের বিষয়বস্তুগুলো অনেক। বিষয়বস্তুগুলোর প্রথম হলো, যদিও আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমি কোনো অবস্থাতেই স্বস্তি পাই না পত্রপত্রিকা বা বিভিন্ন ধরনের চ্যানেলে সংবাদগুলো পড়লে বা দেখলে কিছু কথা বলতে ইচ্ছা হয়। যদিও আমি একটি উদাহরণ বা একটি ছোট একটা কৌতুকের মাধ্যমে এর আগেও প্রকাশ করেছিলাম, তারপরেও আজকে আমি সেই বিষয়টি পুনরাবৃত্তি করতেছি। সেটা হলো, এই ঘটনাটার উদ্দেশ্য হলো বলবো এই কারণে যে আজকের 71 টিভি ইউটিউব চ্যানেলে উনি এক ভদ্রলোক বলতেছেন যে ব্যাংকগুলো খালি করলো কারা? খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকা। 1,82,000 কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ, এবং এই খেলাপি ঋণের সংখ্যা নাকি 10-12 জন লোকের মাধ্যমে এই খেলাপিগুলো হয়েছে। এই একটা খবর। আর একটা খবর হলো, গত 13/6/2024 তারিখে বাংলাদেশ প্রতিদিনে একটা খবর বেরিয়েছে প্রথম পৃষ্ঠায়। সেটা হলো যে 1,812 কোটিপতির 1,812 কোটিপতির 2,05,000 কোটি টাকা ব্যাংকে জমা আছে। বিষয়টা একটু আপনারা ভাববেন। আমি জানি যে বর্তমানে এখন ঈদের আনন্দ, বা আমরা স্রোতের টানেই হোক আর যেভাবেই হোক গা ভাসিয়ে দিয়েছি। অনেক লোক অনেকভাবে কথাবার্তা বলে, কথাগুলো কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে পত্রপত্রিকায় ফলাওভাবে এইগুলো প্রচার করা হচ্ছে। যদি ব্যাংকগুলো খালি হয়, তাহলে সাধারণ জনগণের কাছে ব্যাংকের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থাটা কমে আসবে। আমার মনে হয় যে সংবাদগুলো সাধারণভাবে আভ্যন্তরীণভাবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা, আমি মনে করি যুক্তিযুক্ত। কারণ সাধারণ মানুষ ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ব্যাংকে কার কত টাকা, কার কত কোটি টাকার আছে, বা কত কোটি টাকা খেলাপি ঋণ, বা ব্যাংক খালি করলো ভাষা। ব্যাংক খালি করার অর্থ হলো ব্যাংকে কোনো টাকা পয়সা নাই। আদৌ কি তাই? যে আসলে আমার মনে হয় যে এইভাবে প্রচার করা
এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিপরীতে একটা অশনি সংকেত বলে আমি মনে করি। যাই হোক, বেশ কিছুদিন যাবৎ আরও কিছু সংবাদ পত্রপত্রিকায় বেরিয়ে আসতেছে। যেমন ধরেন, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার সাহেবের খুনের রহস্যটা বের হয়ে আসতেছে আস্তে আস্তে। বড় বড় রাঘব বলদের নাম বেরিয়ে আসতেছে। এই কথাটাও আমরা ওই বাংলাদেশ প্রতিদিন 13/6/2024 তারিখেও আমরা পড়েছি, এবং আজকেও কিছু কিছু সংবাদ আসতেছে, বিভিন্ন মানুষের নাম আসতেছে। সংবাদগুলো খুব কঠিনভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা এই বিষয়গুলো জনসাধারণের সম্মুখে আনতেছেন এবং বিষয়গুলো তুলে ধরছেন। যাই হোক, আইনের সুষ্ঠু প্রয়োগ হোক, বেরিয়ে আসুক, যারা অপরাধ করেছে, যারা অপরাধী তাদের নাম বেরিয়ে আসুক, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমিও সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। তারপরে আসেন, কতদিন যাবৎ আমরা দেখে আসছি পত্রপত্রিকায় আমাদের সেনাপ্রধান আব্দুল আজিজের নামে নানা ধরনের কথাবার্তা চলতেছে। তারপরে আসতেছে পুলিশ প্রধানের বেনজির আহমেদ সাহেবের সম্পদের ব্যাপারে নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের বিষয়াদিগুলো পত্রপত্রিকায় চলে আসতেছে। আবার সেই একই কারণে ওই 13/6/2024 বাংলাদেশ প্রতিদিনই লেখছে জিম্মি স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত যদি জিম্মি হয়ে যায় তাহলে মানুষ তার পিছিয়ে থাকার কথা না, কারণ স্বাস্থ্য সকল সুখের মূল। এই সকল সুখের মূলের মধ্যে যদি জিম্মি দশা হয় তাহলে মানুষ বাঁচবে কেমন করে? এখানে বড় বড় অক্ষরে বা প্রতীকের মাধ্যমে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে যে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে যন্ত্র। সরকারি এই সমস্ত কোটি কোটি টাকার সম্পদ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়, এটা দেখার মতো কেউ নাই। হায় রে হায়, মানুষ এত নিষ্ঠুর কেন? সরকারের কাছ থেকে তোমরা বেতন নিচ্ছ, সরকারের কোষাগার থেকে, রাজস্ব থেকে তোমাদের খাবার বা অন্যান্য বিষয় নির্বাহ হচ্ছে, অথচ সরকারি খাতের এই স্বাস্থ্য খাতের এই সমস্ত যন্ত্রপাতি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়। এই নষ্টগুলো কেন হচ্ছে? এটা কি দেখভাল করার মতো কোনো মানুষ নাই? তারপরে ফেলে রাখা হয় নতুন যন্ত্রপাতি হয়তো বা তারা কিনছে, হয়তো এখান থেকে তারা মানুষ বুঝে সব কিছুই। মানুষ এখন সব কিছুই, আপনারা হয়তো ভাববেন যে আমরা এই সমস্ত কাজগুলো করতেছি, আমাদের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে স্বাস্থ্য খাতের। মানুষ এগুলো বুঝে না। মানুষ সব কিছুই বুঝে, কেন যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, কী কারণে নষ্ট হচ্ছে, যন্ত্রপাতি কেনই বা কেনা হলো, কী কারণে কেনা হলো, কী স্বার্থে কেনা হলো, জনগণ বুঝে। কিন্তু জনগণের আসলে ভাষা নেই, বলার মতো সেই ধরনের কোনো পরিস্থিতি নেই। আপনি গাড়ি রাজস্ব থেকে অর্থ নিয়ে এই সমস্ত যন্ত্রপাতি ক্রয় করে আপনি খোলা জায়গায় রাখবেন এবং এইভাবে অব্যবস্থাপনায় রাখবেন, বৃষ্টিতে ভিজবে, সেগুলো নষ্ট হবে। এটা তো সরকারের ক্ষতি, জনগণের ক্ষতি, এ দেশের ক্ষতি। তারপরে আবার সেই একই কথা, সেই স্বাস্থ্য খাতে সেই দুর্নীতির পাহাড়। সেই দুর্নীতির ব্যাপারে কথা বলতে গেলে সেটা আরও অনেক লম্বা কথা, আমি ওদিকে যাব না। মিন্টু চক্রের হাত অনেক লম্বা, তারপরে আপনার বন্ধ হচ্ছে না দুর্নীতি, ইত্যাদি নানান বিষয়ে কথাবার্তা হচ্ছে। এখন এখানে সরকার প্রধান কি করবেন? সরকার প্রধান একা এই বিষয়গুলো তো একা সরকার প্রধান দেখার বিষয় না। তো এই জন্যে আমি আপনাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাচ্ছিলাম। সেটা হলো যে, যদিও গল্পটা আমি এর আগেও একটা কন্টেন্টে বলেছি, আজকেও একটু এর সাথে মিলিয়ে বলার চেষ্টা করতেছি। সেটা হলো যে 4 জন চেয়ারম্যান, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, 4 জন চেয়ারম্যান আর 36 জন মেম্বার সকালবেলায়
মোল্লার বাড়িতে যায় উপস্থিত। তো মোল্লা বাড়িতে যখন এই সময় চারজন চেয়ারম্যান এবং 36 জন মেম্বার যদি উপস্থিত হয় সকালবেলায়, তখন নিশ্চয়ই কোনো ঘটনা আছে। তো ঘটনা জানার জন্য চেয়ারম্যান সাহেব মোল্লার পোলাকে ডাক দিল, কে গো মোল্লার পোলা, তুমি কি বাড়িতে আসো নাকি? আসি বাড়িতে, আপনারা আইসেন, বসেন। তো বসবো না, তুমি কি কারণে তুমি আমাদেরকে ডাকছাও, সেই কারণটা তুমি আমাদের কও। কারণটা হলো, ওই যে দেখেন আমার মা বারান্দায় ওই কাঁদতেছে, শুয়ারে তাকে আমার বাবা মেরে তারে একেবারে জান শেষ করে ফেলছে, অনেক মারধর করছে। আবার এই মারধর করার পরে আবার চলে গেছে, সে আর কাজীর কাছে গেছে যে আমার মারে তালাক দিব। এটার কি ব্যবস্থা নেবেন এরকম? তোমার মারে তালাক দিব, তোমার বাপে তোমার মাকে এইভাবে কষ্ট দিচ্ছে, এইভাবে অত্যাচার করছে কেন, কি কারণটা কি? এটার কারণ, এটা তোমার মাকে তালাক দিব কেন, কি সমস্যাটা কি, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমার মায়ের নাকি কোনো সন্তানাদি হয় না। তখন সবাই নীরব হয়ে গেল, বলে কি, তোমার মায়ের সন্তানাদি হয় না, তাহলে তুমি কেরা? এটাই তো আমি বাবারে বুঝাইতে পারতেছি না। এই কথাটাই আমি বাবারে বুঝাইতে পারলাম না। এখন আপনারা আসছেন, বিষয়টা আমি আপনাদের কাছে বললাম, আপনারা দেখেন। এই যে বিষয়, কিছুদিন আগে আপনার ওই 13/6/2024 তারিখেই আপনার ওই টিভিতে, আপনার 71 টিভিতে একটা সংবাদ বেরিয়েছে বা একটা কন্টেন্ট বেরিয়েছে, বড় ভূমিকম্পের শঙ্কায় রাজধানী, ভয়ঙ্কর ভূমিকম্পের মুখে রাজধানী ঢাকা, ধুলোয় মিশে যাবে ঢাকা। এটা এই শিরোনামে লিখে এখানে অধ্যাপক ডাক্তার সৈয়দ হুমায়ুন আখতার, ভূমি বিশেষজ্ঞ, যে সমস্ত কথাবার্তা বলছেন, কথাবার্তাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে কেন যে মানুষ এই সমস্ত বিষয়গুলো, সেন্সিটিভ বিষয়গুলোর প্রতি নজর দিচ্ছেন না, এটা আমার কাছে কেমন যেন একটু মনে হয় যে এখন কোনো জানমালের কোনো নাই, মানে নিরাপত্তার কথা কেউ ভাবে না, ভাবে শুধুমাত্র কিভাবে টাকা অর্জন করা যাব, কিভাবে টাকা উপার্জন করা যাব। এইটার পিছনে যত প্রকার অন্যায়, বিষ থেকে বিষ খাদ্যে, মানে প্রতিটা ক্ষেত্রে, দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে মানুষের যে এই যে চালাকি, এই যে অবস্থা, এই অবস্থার প্রতি চিত্র দেখলে মনে হয় মানুষ তো ভালোই আছে, মানুষ তো মানে কোনো কোনো অসুবিধা আমি দেখতেছি না, কোনো প্রকার কোনো তাপ জ্বালা কারোর ভিতরে নাই। এটা তো এক ধরনের ভালো লক্ষণ। দেদারসে মালামাল কিনতেছে মানুষ, দেদারসে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 20 লক্ষ টাকার গরু বাছুর কিনা তার কুরবানি দিচ্ছে। এর চাইতে আনন্দ আর কি হতে পারে বলেন? তো ওই ভদ্রলোক অধ্যাপক ডাক্তার সৈয়দ হুমায়ুন আখতার, ভূমিকম্প বিশেষজ্ঞ, উনি বেশ কিছু কথা বলছেন যে ওয়ার্ড ভিত্তিক মহড়া করা দরকার, অ্যাপসের মাধ্যমে সতর্কতা বৃদ্ধি করানো যায় কিনা, নিরাপদ জায়গা চিহ্নিত করা, উদ্ধার কাজ নিয়ে সচেতনতা, 3 থেকে 6 মাস প্রচার সরকারি মিডিয়ায় প্রচার করার জন্য বলছে। তারপরে মেডিকেল টিম গঠন করতে বলছে, এই ইত্যাদি। এই সমস্ত কথাগুলো, যে সমস্ত বিষয়গুলো উনি বলছেন, কথাগুলো অত্যন্ত সুন্দর এবং খুব যুক্তিপূর্ণ। কারণ আজকে 100-150 বছর পর একটা বিশাল ভূমিকম্প হয় নাকি শুনেছি, উনি বললেন। সেই সময়টা এখন আমাদের অতি সন্নিকটে। ইতিমধ্যে কিছুদিন আগেও 2 বার ভূমিকম্প হয়েছে, মৃদু ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে। তো এখন বিষয়টা হলো যে এই যে ভূমিকম্প, এই যে ক্ষয়ক্ষতি হবে, যদি হয় তাহলে এখানে সরকারের কি দায়িত্ব? দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে, তারা
এটাকে কিভাবে দেখছেন, কিভাবে নিচ্ছেন? আসলেও তো আমাদের একটা নিরাপত্তার ব্যাপার আছে। হয়তোবা ঢাকা শহরের মানুষজন বিভিন্ন অলিতে গলিতে গিয়ে তারা আশ্রয় নিয়ে তারা হয়তো বাঁচবেন, কিন্তু আমরা তো বাঁচব না। আমরা তো মোপাসন শহরের মানুষ, আমাদের তো কিছুটা একটা ধারণা থাকা দরকার যে ভূমিকম্প শুরু হলে আমরা কোথায় কি করব, আমরা কিভাবে উদ্ধার পাবো, বা একটা মানসিক একটা প্রস্তুতি নেওয়া আমাদের একটা বিষয় আছে। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, অনেক কথা বলে ফেলছি। তো আসলে আমি কাউকে কিছু বুঝাইতে পারতেছি না। আহ, মানে এই বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে দিলাম, যেহেতু আগামীকাল ঈদুল আজহা। আহ, আজহা শব্দের অর্থ পত্রিকায় পড়েছি যে এটা হলো বকরি বা ছাগল, কিন্তু কুরবানি দিচ্ছি গরু। আবার তৌরাত গ্রন্থে পড়লাম যে ইসাককে কুরবানি দিল ইব্রাহিম। আবার আমরা বলতেছি যে ইসমাইলের কুরবানিটা। এই যে নানান ধরনের ধর্ম নিয়েও নানান ধরনের কথাবার্তা, এই আবুল তাবুল কথাবার্তা, নানান ধরনের মানে কথাবার্তা, উদ্ভুত কথাবার্তা আমাদের শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। কাজেই বিষয়গুলির প্রতি অনুগ্রহপূর্বক আমি আপনাদেরকে বলতেছি, আপনারা সবাই মিলে একটু সচেতন হন। আসুন আমরা সচেতন হই, আমরা নিজেদের মাঝখান থেকে আমরা সচেতন হই, সরকারের সাথে আমরা বিষয়গুলো নিয়ে একটু বোঝাপড়া করি। এবং সরকারকে আমরা যদি সহযোগিতা না করি, সরকারও তো আমাদের, সরকার তো সকলের সরকার, সরকার মানেই জনগণ। কাজেই আসুন আমরা আমাদের জীবনকে রক্ষা করার জন্য আমি যে সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করলাম, আলোচনাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার দিয়ে আমাকে এই মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমি আবারও বলি, আগামীকাল ঈদুল আজহার কুরবানি ঈদ। এই কুরবানি ঈদের সময় লক্ষ লক্ষ গরু ছাগল কুরবানি হবে। এই কুরবানির সময় ছোটো ছোটো বাচ্চারা যেন এই কুরবানির রক্তটা না দেখে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে বিশেষভাবে জোরালো অনুরোধ করছি। অন্ততপক্ষে বাচ্চারা যেন এই জায়গা থেকে একটু দূরে থাকে, তারা যেন এই দৃশ্যটা না দেখে। এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং খুব সেন্সিটিভ একটা জিনিস। যাই হোক, আমি অনেক কথা বললাম, আর বেশি কিছু বলবো না। আমার এই কথার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আপনাদেরকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে, ঈদ মুবারক জানিয়ে আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।